নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আমার 1.5 বছর কমপ্লিট হয়ে গেছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে। তার যে এক্সপিরিয়েন্স, এর মাঝে অনেকের কাছ থেকে অনেক রকম প্রশ্ন শুনেছি। তো তার ভিত্তিতে আজকে আমি আপনাদেরকে কিছু বিষয় জানাবো, যেগুলো আপনাদের জানা প্রয়োজন, খুবই প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে 1.5 বছর করার পরেও কেন মিনক্সিডিল ছাড়তে পারিনি, বা আমার মিনক্সিডিল কি এখনও চলছে, এই বিষয়গুলো নিয়ে একটা অতি বিস্তর প্রশ্ন কম বেশি সবাই করে থাকেন। তো সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে চাই যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর দীর্ঘ সময় ধরে কি মিনক্সিডিল ইউজ করা বাধ্যতামূলক, বা আমি এই মুহূর্তে কি পরিস্থিতিতে আছি যে মিনক্সিডিল ইউজ করছি কি না, বা এই মুহূর্তে আমার কোনো কী ধরনের সমস্যা হচ্ছে, আমার কি আদেও চুল পড়ছে কি না, এই বিষয়টা নিয়ে অনেকেরই কম বেশি একটা ইন্টারেস্ট আছে জানার। অনেকে আমাকে প্রশ্ন করেন এই বিষয়গুলো নিয়ে, এবং এই পজিশনে আমার কী রকম রেজাল্ট এসেছে সেগুলো আপনাদের জানা দরকার, যেটা আমি মনে করি। তো প্রথম কথা বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই চ্যানেলে শেয়ার করি আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর। সেটা আমার চুলের গ্রোথই হোক বা আমার কোনো প্রবলেম হোক, সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে শেয়ার করি। তাই অথেন্টিক এবং সায়েন্টিফিক তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা, আমার 1.5 বছর তো কমপ্লিট হয়ে গেল। এই গত 2 মাসে আমি স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম মানসিক প্রেশারের মধ্যে ছিলাম। একটু পারিবারিক বিষয় ছিল, তার সাথে সাথে একটু এক্সটার্নাল প্রেশার ছিল বিভিন্ন বিষয় নিয়ে। তো সেই সমস্ত কারণে আমার একটা ভিতর থেকে স্ট্রেস ছিল। এই মতো অবস্থায় স্বাভাবিকভাবে এই গত 2 মাসে আমি, মানে সত্যি কথা বলতে, আমার প্রচুর হেয়ার লস হয়েছে। যে হেয়ার লসটা হয়েছে সেটা কিন্তু ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার নয়, সেটা আমার এক্সিস্টিং হেয়ার, অর্থাৎ যেটা আমার জন্মগতভাবেই আমার স্ক্যাল্পে হালকা পাতলা যে চুলটা ছিল সেটা পড়েছে। অন অ্যান অ্যাভারেজ আমি যদি বলতে যাই, তাহলে খুব ভালোই পরিমাণে আমার একটা হেয়ার লস হয়েছে। সেটা হালকা হালকা বেবি হেয়ার টাইপের যে হেয়ার হয় সেরকম পড়েছে। প্রায় অন অ্যান অ্যাভারেজ যদি ডেলি বেসিসে আমি বলি, প্রায় 50 অ্যাবভ, কখনো কখনো সেটা 100 পর্যন্ত চলে গিয়েছে। যে হেয়ার লসটা থাকে সেটা কিন্তু কন্টিনিউ আমার ছিল। এর মাঝেই আমি ক্লিনিকে যোগাযোগ করি, ডাক্তারকে বিষয়টা জানাই, এবং তিনি এই বিষয়ে আমাকে যথেষ্ট গাইড করেন। তো এখন একটা বিষয় এসে দাঁড়াচ্ছে যে আমার মিনক্সিডিলের জার্নিটা অবশ্যই আমি শেয়ার করব। সেটা হচ্ছে, এই হেয়ার লসের যে বিষয়টা ছিল, এর মাঝে একটা কথা বলে দিই, আমি কিন্তু কন্টিনিউয়াস আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর থেকে এই যে গত 1-1.5 বছর হচ্ছে, তো তার মধ্যে আমি কিন্তু মিনক্সিডিল ইউজ করি। মিনিচেক এফ আলট্রা, এই যে মিনক্সিডিলটা দেখতে পাচ্ছেন উইথ ফিনাস্ট্রাইড সলিউশন, এইটা কিন্তু আমি লাস্ট 1 বছর 3 মাস ইউজ করে আসছি। তো যখন আমার হেয়ার লসটা, অলরেডি আমার একবার হেয়ার লস হয়েছিল, তো এর আগে আমার যে হেয়ার লসটা ছিল সেটা ডিফারেন্ট রিজনে, এর আগে 6 মাস আগে যখন আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের 6 মাস হয়েছিল, তখন কিন্তু আমার একটা হেয়ার লস হয়েছিল। সেই বিষয়ে যদি আপনারা পুরনো ভিডিও দেখেন জানতে পারবেন। সেই হেয়ার লসটা ছিল আমার বেসিক্যালি নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির কারণে। সেই সময় আমার আয়রন ফেরিটিন লেভেলের কোনো হয়তো তারতম্য ছিল, যার কারণে ডাক্তারবাবু আমাকে অরফার এক্সটির মতো মেডিসিন দিয়েছিল। সেটা খাওয়ার পর আমার হেয়ার লস কিন্তু কন্ট্রোল হয়ে গিয়েছিল। এই গত 2 মাসে কিন্তু আমার ভালো রকম একটা হেয়ার লস হয়েছে। সেই সময় আমি তো বললাম অলরেডি যে আমি একটা মিনক্সিডিল কন্টিনিউয়াস ইউজ করছিলাম প্রায় 1 বছর 3 মাসের কাছাকাছি। তো এই লাস্ট 2 মাসে আমি যেটা করেছি, যখন আমার হেয়ার লসটা প্রোগ্রেসিভ হচ্ছিল, খুব ভালোভাবেই হেয়ার লসটা হচ্ছিল, তো তখন আমি ডাক্তারবাবুর সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি। তখন তিনি জানান যে আমাকে মিনক্সিডিলটা স্টপ রাখার জন্য তিনি মানে নির্দেশ দেন যে মিনক্সিডিলটা, বিশেষ করে মিনক্সিডিল 5% ফিনাস্টাইড বেস, মানে অ্যাকোয়া বেস যে সলিউশনের যে মিনক্সিডিলটা আছে, এটা আপাততভাবে আমাকে বন্ধ করতে বলেন। তার পরিবর্তে উনি একটা বিষয় আমাকে শিফট করে দেন, যে বলে যে 2.5% রিগেন যে মিনক্সিডিলটা থাকে, এর ডোজ বা ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিয়েছিল। কিন্তু আমার মিনক্সিডিল চলছিল। তো এটা বন্ধ করার ঠিক 15-20 দিন মতো ডাক্তারবাবু বলেছিলেন যে এটা একটু লাগিয়ে দেখো যে ফ্রিকোয়েন্সিটা যদি কম করে তো তোমার স্ক্যাল্প সেটাকে অ্যাবজর্ব করছে কিনা। যদি না করে বা কোনো স্ক্যাল্পে রিয়েকশান আসে, সেক্ষেত্রে বিষয়টা জানাতে। এরই মাঝে একটা কথা বলে দিই, যাদের হেয়ার লসগুলো হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা মধ্যে দিয়ে তারা যাচ্ছে, ফোন করেন। তো এই ওয়েদার, বিশেষ করে বর্ষাকালে অনেক মানুষের কিন্তু খুব বেশি হেয়ার লস হচ্ছে।
সেটা একটা স্বাভাবিক কারণ থাকতে পারে। প্রথমত ওয়েদারে আমাদের যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি, যার কারণে আমাদের স্ক্যাল্প কিন্তু সবসময় যে ড্রাই থাকছে তা নয়, স্ক্যাল্প কিন্তু চিপচিপে একটা ভাব থাকছে। স্ক্যাল্পের অয়েল যেটা থাকে, সেই স্ক্যাল্পে অয়েল রিপ্রোডাকশান অনেকটাই বেশি হচ্ছে এবং স্ক্যাল্পের মধ্যে কি বলবো একটা চিপচিপে ভাব একটা আছে। তার মধ্যে আমরা যখন মিনোক্সিডিলটা ইউজ করছি, সেই মিনোক্সিডিল হয়তো কোনো কারণে আমাদের স্ক্যাল্পের জন্য ইনটলারেন্স হতে পারে বা অ্যালার্জিক কোনো রিঅ্যাকশন হতে পারে। সেই কারণে আমাকে একবার এভিল 25 mgর মতো অ্যালার্জির মেডিসিন দেওয়া হয়েছিল। সেই সময় যখন এটা নিচ্ছিলাম কিছুদিনের জন্য আমার হেয়ার লসটা মানে স্টেবল কন্ডিশনে এসেছিলো। তারপরেও সামহাও আমি আমার পারিবারিক কন্ডিশনের বিষয়ে আপনাদেরকে জানালাম। তো সেই সমস্ত কন্ডিশন থাকার কারণে আমি মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো সেক্ষেত্রে দিয়ে বলতে গেলে আমার হেয়ার লসটা মেবি স্ট্রেসের কারণেও হচ্ছিলো বা ওয়েদার চেঞ্জের একটা প্রভাবও পড়ছিল। তো একটা মিক্সড ফাইট একটা সিচুয়েশনের মতো তৈরি হয়েছিল। তো এই মতো অবস্থায় ডাক্তারবাবু সাজেশন দেন যে আমাকে টোটালি যে মেডিসিনগুলো বিশেষ করে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর যে নিউট্রাসিউটিক্যাল চলতে থাকে, অনেকের ক্ষেত্রেই 6 মাস পর্যন্ত চলে এবং কারো ক্ষেত্রে একটু দীর্ঘ সময় তার বডি কন্ডিশনের উপর ডিপেন্ড করে চলে। সেক্ষেত্রে আমি নিজের থেকেই বলছিলাম যে আমি ফলি হেয়ার নেওয়া শুরু করেছিলাম, যেহেতু আমি বাইরে থাকি, হোটেলে খাই। তো আমি যখন ডাক্তারবাবুকে জানালাম যে আমি ফলি হেয়ারের মতো মেডিসিন নিচ্ছি, তখন তিনি বারণ করে দিলেন যে না, এই মেডিসিনটাও খাওয়া যাবে না, টোটালি সমস্ত মেডিসিন অফ করে দিতে। আমি টোটালি মেডিসিনগুলো অফ করে দিই। তো সেই রকম কন্ডিশনে তখন কি হয়, ডাক্তারবাবু সাজেস্ট করেন যে মিনোক্সিডিলটা বন্ধ করে দিতে। লাস্ট আমি বলতে গেলে 1 মাস 15 দিনের মতো মিনোক্সিডিল ব্যবহার করা আমি প্রায় বন্ধই রেখেছি। তার পরিবর্তে যে জিনিসটা করছি সেটা ডাক্তারবাবু আমাকে ওরাল মিনোক্সিডিলে শিফট করে দেন। অর্থাৎ লনিটেপ বলে একটা মিনোক্সিডিল পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের এই মিনোক্সিডিলগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো 2.5 mg লো ডোজের একটা মিনোক্সিডিল, সেটা আমি এখন নেওয়া শুরু করেছি, যে লনিট্যাব 2.5 mg ডেলি রাত্রিবেলা শোয়ার সময় একটা করে। আর একটা বিষয় বলে রাখি, ডিএইচটি রেজিস্ট্যান্সের জন্য আমি কিন্তু এখনও স্বাভাবিকভাবেই ডিএইচটি ব্লকার কিন্তু এখনও নিচ্ছি আছে। যেহেতু আমার ফ্যামিলিতে বোথ সাইডেই বল্ডনেসটা ছিল, আমার কিন্তু প্রোগ্রেসিভ বল্ডনেস বলা যেতে পারে, কাইন্ড অফ, মানে আমার পুরো গ্রেড 6 ছিল, এখান থেকে এখন পর্যন্ত পুরো একদম খালি ছিল। এমতো অবস্থায় এই যে রেজাল্টটা পেয়েছি, সত্যি ওনাদের কাছে আমি কৃতজ্ঞ হতে পারেন। আমার ডোনার এরিয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে দেখুন আপনারা, ইভেন হয়তো ক্রাউন এরিয়াটা হালকা আমার ফেড থাকতে, এই এরিয়াটা হালকা একটু থিনিং আছে, মানে বোঝা যায় না অতটা। তো ডার্মার এই যে দেখুন না, এই এরিয়াটা হয়তো মেবি হালকা একটা থিনিং আছে, হালকা, খুব একটা বোঝা যায় না। ডিপলি লাইট পেনিট্রেট করলে তবেই বোঝা যায়। তো মেনলি যে বিষয়টা আমি বলার ছিল যে ডাক্তারবাবু এই বিষয়টা নিয়ে যথেষ্ট মানে অ্যাকাউন্টেবিলিটির সাথে বিষয়গুলোকে দেখেন। আর আমি বারবার আপনাদের কাছে এটা বলি যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে আপনি নেবেন, ভালো জায়গা থেকে করান, বারবার এই কথাটা বলি। আপনি যেখানে খুশি করাতে পারেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কোথা থেকে করাবেন। অবশ্যই সেটা আপনার নিজস্ব চয়েস। অবশ্যই কিছু প্যারামিটার থাকে, সেই প্যারামিটারগুলো যদি মানে ম্যাচ করে, তাহলে সেই জায়গা থেকে করানো ডেফিনেটলি সেটা ভালো হবে। তারপরেও আরেকটা জিনিস থেকে থাকে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য ক্লিনিকের দায়বদ্ধতা। যে জিনিসটা থাকা খুব জরুরি, কারণ ট্রান্সপ্ল্যান্ট করার পর আপনার যে রেজাল্টটা সেটা কতদিন রিটেন করবে সেটাও কিন্তু ডিপেন্ড করছে ক্লিনিকের সাপোর্টের উপর এবং ডাক্তারদের মানে কি বলবো দায়বদ্ধতার উপর, মানে ডাক্তারদের গুরুত্বের উপর, ডাক্তাররা কতটা আপনাকে গুরুত্ব দিচ্ছে। বিষয়টা এরকম নয় যে আমি এই বিষয়গুলোতে আমি একমাত্র গুরুত্ব পাচ্ছি তা না। আমি যেখান থেকে করিয়েছি অলমোস্ট বেশিরভাগ পেশেন্টই সেই লেভেলের গুরুত্বটাই পাই। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর পোস্ট কেয়ার যে ম্যানেজমেন্টের বিষয়টা থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নেওয়া নয়, পরবর্তী ক্ষেত্রে আমি যে বিষয়টা আবার আসছি সেটা হচ্ছে মিনোক্সিডিলের বিষয়। যে আপনার এই যে স্ক্যাল্পে যে এরিয়াটা থাকে না, এতে ডরমেন্ট কন্ডিশনে কিছু ফলিকল আপনার থেকে যায় এবং কিছু এক্সিস্টিং ফলিকল থেকে যায়। পুরো মাথা আপনার একদম ক্লিন বল্ড হয়ে যায় না। তো স্বাভাবিকভাবেই এই যে চুলগুলো বা ডরমেন্ট কন্ডিশনে যে ফলিকলগুলো থাকে, আপনার যে ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার তার সাথে মিলে একটা খুব সুন্দর ভলিউম দেয়, যেটা আপনার মানে চুলকে আরও বেশি ঘন একটা ভাব দেয়। তো এরকম অবস্থায় আমি বলবো যে যারা মিনোক্সিডিল ইউজ করছেন তাদের ওই চুলগুলোকে রিটেন করে রাখার জন্য অনেকটা প্রভাব রাখে। কারণ মিনোক্সিডিল নিজের থেকে চুল ডাইরেক্টলি গজাতে সাহায্য করে না, চুলের গোড়ায় ব্লাড পৌঁছে দেয়, ব্লাডের মাধ্যমে নিউট্রিশন চুলের গোড়ায় পৌঁছে দেয়। নিউট্রিশন যখন চুলের গোড়ায় পৌঁছে যায় তখন সেই চুল আরও স্টিমুলেট করে নিজের গ্রোথ ফেজটাকে ধরে রাখার
জন্য, গ্রোথ ফেজ বেসিক্যালি এনার্জেন ফেজটাকে মেনটেন করার জন্য। তাহলেই কী হয়, স্বাভাবিকভাবে আপনার চুলগুলো গ্রোথ পায়। যখন আপনি মিনোক্সিডিল বন্ধ করে দেবেন তখন চুলের গোড়ায় স্বাভাবিকভাবে ব্লাড সাপ্লাইটা কমে যাবে এবং আপনার স্ক্যাল্প থেকে এক্সিস্টিং হেয়ারগুলো পড়ে যাবে। তো যার কারণে আমি এখনও কিন্তু মিনোক্সিডিলটা কন্টিনিউ রেখেছি, সেটা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি, সেটা ওরাল মানে খেয়ে বা আমি মাথায় লাগিয়ে। ট্রান্সপ্ল্যান্টের পর স্বাভাবিকভাবে আপনারা মিনোক্সিডিল নিয়ে যে ধরনের ভুল ধারণা একটা রেখেছেন, সেটা বলবো অবশ্যই নিজের থেকে ধারণা না তৈরি করে আপনার যিনি কনসালটেন্ট আছে তার সাথে আলোচনা করুন। তিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবেন যে আপনার কন্ডিশন কি হতে পারে বা আপনি কোন ধরনের মিনোক্সিডিল ইউজ করবেন, কতদিন ইউজ করবেন, ইউজ করলে কি বেনিফিট পেতে পারেন। বেসিক্যালি মিনোক্সিডিল ইউজ করলে আপনি বেনিফিটই পাবেন। যদি আপনার কোনো ক্রনিক কন্ডিশন থাকে সে বিষয়ে ডাক্তারের কাছ থেকে সাহায্য নিতে হবে। আর এই যে মেডিসিন বা আমি ওষুধগুলোর নাম বললাম, কখনোই ডাইরেক্টলি নিজেরা নেবেন না। আপনার যিনি ডাক্তারবাবু থাকবেন তার সাথে সুপরামর্শ করেই তবেই কিন্তু নেবেন, কারণ প্রতিটা মেডিসিনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া কম বেশি থাকে। আমাদেরকে যে মেডিসিনটা দেওয়া হয় একটা পারমিসেবল ডোজে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের বডি কন্ডিশন আলাদা হয়, তো তার ভিত্তিতে তাকে কিভাবে খেলে সেটা ভালো হবে এবং কতটা পরিমাণ সে নিলে ভালো হবে যেটা তার শরীরে কোনো এফেক্ট করবে না, সেই রকমভাবেই মানে সুনির্ধারিত একটা ডোজ দেওয়া হয় বা ডাক্তারবাবু আপনাদেরকে সেইভাবেই গাইড করবেন। তাই বলবো যে আপনি কারোর কথা শুনে, ইভেন আমার কথা না, কোনো ইউটিউবের কথা না শুনে বা কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের কথা না শুনে আপনি নিজের থেকে কোনো মেডিসিন নেওয়া শুরু করবেন না দয়া করে। এই যে মিনোক্সিডিল ওরাল ট্যাবলেটটা, এই ওরাল ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন ধরুন যাদের প্রেশার একটু ডাউন আছে তাদের প্রেশার কিন্তু আরও ডাউন হয়ে যেতে পারে। এই মেডিসিনটা খাওয়ার পরে কিন্তু প্রেশার লো হতে পারে, হার্টবিট অনেকের ফাস্টার হয়ে যেতে পারে, আবার অনেকের মাথা ঘুরিয়ে যেতে পারে। তো এই ধরনের সমস্যা আসতেই পারে কম বেশি। তাই আমি বারবার বলবো, যারা ভাবছেন মিনোক্সিডিল লাগাবেন না, যদি আপনার কম বেশি ডরমেন্ট কন্ডিশনে ফলিকল থেকে থাকে, অবশ্যই আপনি কনসালটেন্টের সাথে কথা বলে মিনোক্সিডিল শুরু করুন। খারাপ কিছু নয়, তাতে করে আপনার রেজাল্টটা অনেক রিটেন হবে। আরেকটা বিষয়, আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি অনেক বেশি বলে ফেলছি, দয়া করে ভিডিওটা একটু শুনে নেবেন, কারণ এতে আপনারই উপকার হবে। মিনোক্সিডিল অনেকের ক্ষেত্রে ইনটলারেন্সও হতে পারে, যে আপনি দীর্ঘ সময় ধরে মিনোক্সিডিল ইউজ করছেন, সেই মিনোক্সিডিলটা হয়তো আপনার স্ক্যাল্পে সবসময় কাজ নাও করতে পারে। এই বিষয়গুলো আপনার নজরে রাখা উচিত। যখন দেখবেন কোনো মিনোক্সিডিল লাগানোর পরই আপনার হেয়ার লসটা হচ্ছে, তার মানে সেই বিষয়টা ডাক্তারবাবুকে জানাতে হবে। বা মিনোক্সিডিল স্টপ করে দিলে আপনার আর হেয়ার লস হচ্ছে না, সেই রকম যদি কন্ডিশন হয় ইমিডিয়েটলি ডাক্তারবাবুকে জানান। সেই অবস্থায় তিনি কী সুপরামর্শ দেন সেগুলো আপনাকে ফলো করতে হবে। এবার যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এই মিনোক্সিডিল নিয়ে আরও অনেক তথ্য আমি নিয়ে আসবো। যদি আপনারা মিনোক্সিডিল বিষয়ে আর কি জানতে চান সে বিষয়ে কমেন্ট করেন, আমি বিস্তারিত তথ্য আপনাদের কাছে শেয়ার করব। আজকে আমি আমার জার্নির কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করলাম, বিশেষ করে যেটা আমি ফেস করেছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এগুলো আপনাকে শেয়ার করলাম। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা, আমি আমার 1.5 বছরের জার্নি আপনাদের কাছে শেয়ার করলাম। এই হচ্ছে আমার ডোনার এরিয়াটা, একটু ভালো করে দেখাতে হয় না? দেখুন আমার ডোনার এরিয়া অলমোস্ট কভারই হয়ে গেছে, কারণ প্রতিটা মানুষের গ্র্যাফট হচ্ছে লিমিটেড থাকে। আমারও গ্র্যাফট লিমিটেডই ছিল, কিছু পরিমাণ গ্র্যাফট দাঁড়ি থেকে নেওয়া হয়েছে। স্ক্যাল্পের এই যেখানটা একটু হালকা ফেট দেখছেন ওখানে মেবি এই যে এই পোর্শনটা হালকা একটু লাগছে না, এখানে আমাকে কিন্তু ডার্মারোলিং করতে বলেছে। আমার কিন্তু সময় মতো ডার্মারোলিং করা হয়ে উঠছে না, ডার্মারোলিং করতে হবে, করলে কিন্তু এই জায়গাটা অনেকটা রিকভার হয়ে যাবে। ওভারঅল ঠিকই আছে, বাকি আপনারা বলতে পারবেন যে আমার রেজাল্ট কী এসেছে না এসেছে, কীরকম কন্ডিশনে আছি আমি 1.5 বছরের পর। তো এটা ছিল আমার 1.5 বছরের এক্সপিরিয়েন্স, বিশেষ করে মিনোক্সিডিল ইউজের উপর। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাদের প্রয়োজন আছে তাদের কাছে। আর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড যদি কোনো তথ্য জানতে চান বা আপনার জন্য কি করলে বেটার হবে, আপনার জন্য কোন ক্লিনিক বেটার হবে, এই বিষয়গুলো যদি আপনি কোনো নিজের ক্লিনিক চুজ করে থাকেন সেক্ষেত্রে সেটা কেমন হতে পারে, যদি আপনি কোনো ক্লিনিক ভিজিট করে থাকেন সে বিষয়ে যদি আলোচনা করতে চান অবশ্যই আমাকে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি আপনাকে প্রপার গাইড করার চেষ্টা করব আমার নিজস্ব এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।